আসসালামু আলাইকুম। আজকে 99তম ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিবি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস মডিউল এ থেকে আলোচনা করব। গতদিন আমরা আলোচনা করেছিলাম দুষ্প্রাপ্যতা নিয়ে। দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা পছন্দের সমস্যাটি আসে, এদের পর্যন্ত আমরা দেখেছিলাম আর কি। তো আজকে আলোচনা করব ইকোনমিক্স এর ক্লাসটা আমাদের প্রত্যেক মানে মিস না করাই উত্তম আর কি। এই স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা পছন্দ এবং নির্বাচন, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখব অপরচুনিটি কস্ট, অর্থনীতির সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব কি, সুযোগ ব্যয়ের গুরুত্বটা কি অর্থনীতি, এটা আমাদের আজকে আমরা জানবো। তো সুযোগ ব্যয় বিষয়টা কি এটা আমাদের জানা প্রয়োজন। সুযোগ ব্যয়ের গুরুত্ব আমরা পরে জানবো, সুযোগ ব্যয়টা কি এটা আমরা জানবো। অর্থনীতির সুযোগ ব্যয়টা কি? তো সুযোগ ব্যয় হলো একটি দ্রব্য উৎপাদনের জন্য পরবর্তী দক্ষতা সম্পন্ন বিকল্প দ্রব্য যে পরিমাণ ত্যাগ করা হয় তারই দ্বারা পরিমাণকৃত উৎপাদনের ব্যয়কে সুযোগ ব্যয় বলে। সহজ কথায় আপনি যদি ব্যাংকিং পরিভাষায়, এখানে ধান ও পাটের দেওয়া আছে অর্থনীতির ক্ষেত্রে, ধান ও পাটের দেওয়া আছে একটা জমিতে। এটা এরকম ভাবে এটা বলতে পারি যে আপনার কাছে ব্যাংকিং পরিভাষায় যদি এটা আমি বলি, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যাংকে এফডিআর করতে পারেন, আবার এটা দিয়ে আপনি সঞ্চয়পত্রও কিনতে পারেন। সঞ্চয়পত্রও কিনতে পারেন। তাহলে আপনার কাছে দুটো অপশন আছে, একটা অপশন হচ্ছে এফডিআর করা আর একটা হচ্ছে সঞ্চয়পত্র, তাই না? তাহলে এট এ টাইম কিন্তু আপনি দুইটা 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু দুইটা করতে পারবেন না। হ্যাঁ, এট এ টাইম 1 লক্ষ টাকাতে দুইটা করতে পারবেন না। তাহলে আপনি যদি এফডিআর করেন তাহলে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাবেন না, আর সঞ্চয়পত্র যদি কিনেন তাহলে এফডিআর ইন্টারেস্ট পাবেন না, তাই না? বিষয়টা এরকম যে আমার কাছে যে সম্পদটুকু আছে সেই সম্পদটুকু দিয়ে যদি আমি কোনো খাতে বিনিয়োগ করি, দুইটা বিনিয়োগের খাতা আছে এখানে, একটা এফডিআর একটা সঞ্চয়পত্র। যদি সঞ্চয়পত্র কিনি তাহলে আমি এফডিআর এর যে লাভটুকু সেই লাভটুকু আমি পাবো না, আর যদি এফডিআর করি তাহলে সঞ্চয়পত্রের লাভ আমি হারাবো, অর্থাৎ সঞ্চয়পত্র পাবো না। তাহলে যে লাভটুকু হারাচ্ছি সেটার নাম হচ্ছে সুযোগ ব্যয়। এখানে আমাদের অর্থনীতিতে জমিতে যে ধান ও পাট উৎপাদন করে এরকম উদাহরণটা দেওয়া আছে। যেহেতু আমরা ব্যাংকার, ব্যাংকের এই উদাহরণটা আমি দিলাম সহজভাবে। আচ্ছা, এখানে বলা আছে, দেখুন একটু খেয়াল করুন। ধরা যাক একটি জমিতে 5 মণ পাট বা 10 মণ ধান উৎপাদন করা যায়। তাহলে একটি জমিতে 5 মণ পাট উৎপাদন করতে পারবো অথবা 10 মণ ধান উৎপাদন করতে পারবো। একই সঙ্গে দুইটা উৎপাদন করতে পারবো না। আমরা যদি ধান লাগাই 10 মণ ধান পাবো, যদি পাট লাগাই তাহলে 5 মণ পাট পাবো। ওকে, জমিটি পাট উৎপাদনের কাজে ব্যবহার করলে 5 মণ পাটই পাবো, ধান পাবো না, 10 মণ ধান পাওয়া যাবে না। এক্ষেত্রে 5 মণ পাটের সুযোগ ব্যয় হলো 10 মণ ধান। তাহলে 5 মণ পাটের সুযোগ ব্যয় কি? 5 মণ পাটের সুযোগ নিতে গিয়ে আমরা কি হারালাম, কি ব্যয় করলাম? 10 মণ ধান আমরা হারালাম, তার ব্যয় করলাম। তাহলে এটা হচ্ছে সুযোগ ব্যয়। আবার যদি জমিটিতে ধান উৎপাদন করা যায় তাহলে 10 মণ ধান পাওয়া যাবে, কিন্তু 5 মণ পাট থেকে বঞ্চিত হব। তাহলে এক্ষেত্রে 10 মণ ধান পাবার সুযোগ ব্যয় হচ্ছে 5 মণ পাট। তাহলে এই যে ধান এবং পাটের অর্থনীতিতে আমাদের একটা জমিতে যে উৎপন্ন হয়, যে প্রোডাক্ট উৎপন্ন হয়, সেই প্রোডাক্টের মাধ্যমে এখানে উদাহরণ আমরা দিলাম। তাহলে এফডিআর এর সুযোগ ব্যয় হচ্ছে কি? সঞ্চয়পত্রের ইন্টারেস্ট। সঞ্চয়পত্রের যে কিনছি আমরা সুযোগ ব্যয়, তার সুযোগ ব্যয়টা কি হচ্ছে? এফডিআর এর ইন্টারেস্ট। এইরকম মানে যেটা আমরা হারাবো, কোনো একটা সুযোগ গ্রহণকালে আরেকটা সুযোগ যেটা হারাচ্ছি সেটার নাম হচ্ছে কি? সুযোগ ব্যয়। আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন। এই সুযোগ ব্যয় থেকে আমাদের পরীক্ষা আসে, এবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। সুযোগ ব্যয় কি? চিত্র সহ আলোচনা করুন। হ্যাঁ, বা সুযোগ ব্যয়ের এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরে পেয়েছে, আসতে পারে এবং আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। সুযোগ ব্যয়টা আমরা ভালো মতো দেখে যাব। আচ্ছা, সুতরাং
একই উপাদান ভিন্ন ভিন্ন দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হতে পারে। উপাদানের জন্য আর্থিক ব্যয় নির্দিষ্ট থেকে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য ত্যাগকৃত অপর দ্রব্যের উৎপাদনের পরিমাণই হলো প্রথমোক্ত দ্রব্যের উৎপাদনের সুযোগ ব্যয়। মানে এই কথাটা একটু সাহিত্যের ভাষা এখানে দিয়েছে, যার কারণে আপনার কাছে বিরক্ত লাগতে পারে। তাহলে আমরা উপাদান সমূহ এট এ টাইমে দুই জায়গায় আমরা বিনিয়োগ করতে পারি না, বা বহু জায়গায় বিনিয়োগ করতে পারি না। ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে ভেঙে বিনিয়োগ করতে পারি, বাট এট এ টাইমে একই সঙ্গে সবগুলো উপাদান আমরা বিনিয়োগ করতে পারি না। তাহলে একটা সুযোগ গ্রহণকালে, একটা থেকে লাভ গ্রহণকালে অন্যটির থেকে লাভ যেটা আমরা হারালাম, সেটা হচ্ছে আমাদের কাছে সুযোগ ব্যয়। আচ্ছা, তাহলে অর্থনীতিতে সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা কি বা গুরুত্ব কি? হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে একটি দ্রব্য উৎপাদন বাড়াতে গিয়ে অপর দ্রব্যটি ছেড়ে দেওয়ার হার যদি একমতে থাকে তাহলে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। মানে এখানে যদি আমাদের ছেড়ে দেওয়ার হারটা যদি সমানভাবে থাকে তাহলে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। সুযোগ ব্যয় ধারণাটি অর্থনীতিতে বিশেষ গুরুত্বের অধিকারী বলা আছে। এক নম্বর বলা আছে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ। উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ, সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে সমাজের জন্য কাম্য হবে, তার সুযোগ ব্যয় ধারণার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আপনার কাছে যে 1 লক্ষ টাকা আছে, যদি আমি ব্যাংকিং পরিভাষা উদাহরণ দিই, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা দিয়ে আপনি এখন এফডিআর করবেন না আপনি সঞ্চয়পত্র কিনবেন, সেটা আপনার কোনটাতে আপনি বেশি লাভবান হবেন সেটার উপর আপনি নির্ভর করেন। যদি এফডিআর করেন, যদি 3 মাস মেয়াদি এফডিআর সঞ্চয়পত্র করলে তো দেখা যাচ্ছে 5 বছর বা 3 বছর আগে ভাঙা যাচ্ছে না, তাহলে আপনি এরই মধ্যে টাকা দরকার হতে পারে, বাড়ি করতে পারেন, বা এর মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন, টাকা উঠায় নিয়ে আসতে হতে পারে, তো তখন আবার ইন্টারেস্ট টাকা কেটে নেবে, সেক্ষেত্রে আপনি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। এখন আপনাকে এই দিকে গুরুত্ব দিতে হবে, ভাবতে হবে। আবার চিন্তা করতেছেন যে না, আমি যদি ব্যাংকে এফডিআর করি, 3 মাস বা 2 মাস মেয়াদি এফডিআর করি, তাহলে এফডিআর ইন্টারেস্ট আমি পাবো, 3 মাস পর আমি ভাঙে নিয়ে আসতে পারবো, মানে আমার কাজ আমি করতে পারবো আর কি। এই যে বিভিন্ন গুরুত্ব অনুসারে আপনার কাছে কোনটা বেশি প্রয়োজনীয় হচ্ছে, এফডিআর এর টাকা রাখা না সঞ্চয়পত্রের টাকা রাখা, এই জিনিসটা আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে সুযোগ ব্যয়। তারপর আছে ব্যক্তিগত পছন্দ নির্বাচন। আপনি যে পছন্দ করবেন কোন খাতে আপনি টাকাটা রাখবেন বা কোন খাতে টাকাটা বিনিয়োগ করবেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ থাকবে। সামাজিক পছন্দ নির্বাচন, আপনি সমাজের কল্যাণ যেন হয় সেই ধরনের পছন্দ আপনি থাকবে। একজন শ্রমিকের মজুরি কত হবে তা জানতে, কোন শ্রমিককে কাজে নিয়োগ করতে হলে তাকে সেই পরিমাণ মজুরি দিতে হবে যা সে অন্য কারখানা থেকে পেতে পারে। সুযোগ ব্যয় ধারণার মাধ্যমে এই বিষয়টি জানা যায়। উৎপাদনের উপাদান সমূহের কাম্য বিলি বন্টন এবং অনেক কিছু দেওয়া আছে এখানে, 4-5টা আমরা মনে রাখার চেষ্টা করব। যে সুযোগ ব্যয় কেন গুরুত্বপূর্ণ অর্থনীতিতে, তাহলে অর্থনীতিতে সুযোগ ব্যয় বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সুযোগ ব্যয় কেন গুরুত্বপূর্ণ, তখন আপনি দুইটা প্রোডাক্টের মধ্যে আপনি আপনি ডিপোজিটের ক্ষেত্রে তুলে ধরতে পারেন, ঠিক তেমনি আপনি লোন প্রোডাক্টস অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রেও আপনি সেখানে তুলে ধরতে পারেন যে আপনি কোনটাতে দিলে আপনার ঝুঁকি আছে, কোনটাতে দিলে ঝুঁকি কম, এই দুটো দেখবেন। কোনটাতে দিলে, একটাতে দিলে দেখা যাচ্ছে রেট বেশি, আরেকটা দিলে হচ্ছে রেট কম, তাহলে একটাতে রেট বেশি একটাতে রেট কম, তাহলে যেটা রেট কম সেটাতে হয়তো অন্য কোনো ঝুঁকি কম আছে, হ্যাঁ, বা যে রেট বেশি ঝুঁকি আছে, এই ধরনের ব্যাপারগুলো আপনাকে এখানে লিখতে হবে। সুযোগ ব্যয় মূলত যে একটা সুবিধা গ্রহণকালে আরেকটা সুবিধা হারানোকেই সুযোগ ব্যয় বলে। আচ্ছা, এটা দেখে 4-5টা দেখে নেবেন, আর বেশি দেখার দরকার নেই। আর সুযোগ ব্যয় ইয়াটা মনে রাখতে হবে, আমাদের এখান থেকে থাকবে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আমি কি বলছি, ব্যষ্টিক সমষ্টি যেটা আমি আলোচনা করি অনেক গুরুত্বপূর্ণ, আর সুযোগ ব্যয় আজকে আলোচনা হচ্ছে সুযোগ ব্যয়, এটা দেখবেন অবশ্যই। আচ্ছা, তারপরে আছে একটি অর্থনীতির মুখোমুখি 3টি মৌলিক প্রশ্ন কি কি? 3টি মৌলিক প্রশ্ন কি কি? একটু অর্থনীতিতে মৌলিক 3টি প্রশ্ন আলোচনা করুন, ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয় সুযোগ ব্যয়, আমি আপনাদের বলি, ব্যষ্টিক সমষ্টি, সুযোগ ব্যয়, আর এই যে মৌলিক 3টি প্রশ্ন, এর মধ্যে প্রথম পত্রে আরেকটা প্রশ্ন আছে আলোচনা করব, এর মধ্যে পরীক্ষায় থাকবে। আচ্ছা, তো তাহলে যে 3টি ইম্পর্টেন্ট, এই 3টি এইগুলো দেখবেন, অবশ্যই দেখবেন। তো এখানে অর্থনীতি 3টি মৌলিক প্রশ্ন হচ্ছে,
কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে স্বল্পতা ও পছন্দ সংক্রান্ত সমস্যার প্রেক্ষিতে অধ্যাপক স্যামুয়েলসনের মতে যে কোনো সমাজের মৌলিক বা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। তাহলে যে কোনো সমাজের মৌলিক সমস্যা হলো কয়টি? তিনটি। কি কি দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে কি কি দ্রব্য উৎপাদন করবো, কিভাবে উৎপাদন করবো, কার জন্য উৎপাদন করবো, এই তিনটি হচ্ছে সমস্যা। তো কি কি দ্রব্য উৎপাদন করবো, এখানে দেখুন, এটা একবার দেখলেই, একবার যদি আপনি দেখেন তাহলে এটা আপনার হয়ে যাবে আর কি। এখানে বলা আছে যে কি কি দ্রব্য আমরা উৎপাদন করা হবে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের উপকরণ সসীম। এই এই বিষয়টা অর্থনীতি প্রায় প্রত্যেকটা অধ্যায়ে এগুলো, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আর কি। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই বিষয়গুলো আসবে। মানুষের অভাব অসীম, অভাব পূরণের জন্য উপকরণ সসীম বা সীমিত। আচ্ছা, তাই সব অভাব একসাথে পূরণ করা যায় না। এ কারণে বিভিন্ন অভাবের গুরুত্ব অনুসারে বাছাই করতে হয় এবং কোনো কোনো দ্রব্য উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ হয়। সসীম শব্দটাকে আমরা সীমিত তো বলতে পারবো না? হ্যাঁ, সীমিত বলতে পারবেন, কোনো সমস্যা নেই, সীমিত বলতে পারবেন। কিন্তু এখানে অর্থনীতিতে এই টার্মটা বেশি ইউজ হয়। হ্যাঁ, অসীম, সীমিত, এখানে মানুষের অভাব সীমিত এরকম না, সরি, সীমিত বলতে পারবেন না, অভাব কোনদিন সীমিত না, অভাব অসীম। অসীম মানে এটা কোনো সীমা নাই, সীমিত তো সীমার কথা বললেন, সীমিত বলা যাবে না। আচ্ছা, তাহলে এখানে সুতরাং সীমিত উপকরণ কোন কোন দ্রব্য উৎপাদনে নিয়োগ করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করে তা নির্ধারণ হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখানে চিত্র সহকারে দিয়ে আছে। এর হচ্ছে গত বছর মনে হয় পড়েছিল যে চিত্র সহ আলোচনা করুন, এরকম একটা পড়েছিল আর কি। তো কি কি দ্রব্য উৎপাদন করবো, তাহলে এখানে আমরা আমাদের অভাবের গুরুত্ব বাছাই করে দেখব যে কোন দ্রব্য আমাদের বেশি উৎপাদন করার জন্য জরুরি, সেই দ্রব্য দেখব। এক খণ্ড জমিতে যদি আমি ধান লাগাই, আমার জন্য ধান উৎপাদন বেশি জরুরি, না আমি সেখানে কলা লাগাবো, কলা বেশি জরুরি, কোনটা আমার কাছে জরুরি সেটা আমি লাগাবো। যদি আমার চালের অভাব না থাকে তাহলে আমি কলা লাগাবো, সেখানে কলা বিক্রি করে আমি স্বাবলম্বী হব। হ্যাঁ, যদি আমি কলার যদি অভাব না থাকে, যদি আমি ধান লাগাতে চাই, ধানের এটা চাহিদা বেশি, আমার চাল নেই, আমার চালের দরকার, তাহলে আমি ধান লাগাবো। তাহলে আপনার অভাবের গুরুত্ব অনুযায়ী আপনি দ্রব্য উৎপাদন করবেন। আচ্ছা, তো এখানে চিত্র দিয়ে আছে, একটা সহজ চিত্র। এই চিত্রগুলো দেখলে আমাদের কিন্তু একটু ভয় লাগে, কিন্তু ভয় লাগার কিছু নেই, চিত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। অর্থনীতিতে খুব বেশি প্রশ্ন আমি আপনাদের ইম্পর্টেন্ট হিসাবে দেব না, অল্প কয়েকটি দেব, এবং এর মধ্যে এগুলাই দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। চিত্রটা আপনার সুযোগ বের চিত্র থেকে শুরু করে এই সবগুলা চিত্র এইরকমই হয় আমাদের। আর অর্থনীতির জন্য আমাদের চিত্রটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটো অক্ষ থাকবে, এই ওএক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর ওএক্স অক্ষ। এই ওএক্স অক্ষে একটা দ্রব্য আছে, এদিকে একটা দ্রব্য, দুইটা দ্রব্য আছে। দুইটা দ্রব্যের মধ্যে কোন দ্রব্য আমরা উৎপাদন করব, কোন দ্রব্য উৎপাদন সেটা আমরা দেখব। তো এখানে বলা আছে এবি উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রে এবি উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে রেখাটা, এই রেখাটা এখানে ঠেকানো আছে, এটা এখান থেকে আমরা ধরতে পারতাম যে এখান থেকে এই যে এবি রেখা এইভাবে এখানে এই পর্যন্ত সাইজ ঠেকানো আছে, ঠেকে দিলেও সমস্যা নেই। আচ্ছা, তার মোট কথা হচ্ছে আমরা এ এবং বি, এটা হচ্ছে এই যে কার্ভ রেখাটা দেখছি আমরা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে আমরা সম্ভাব্য উৎপাদন আমরা মনে করব যে সেখানে এই পরিমাণ উৎপাদন হবে। চিত্রে ওএক্স অক্ষে এক্স দ্রব্য, এই ওএক্স অক্ষে, এই যে ওএক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত, এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। আচ্ছা, তো উপকরণের সবটাই এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হলে, যদি আমরা উপকরণের সবটুকুই এই এক্স দ্রব্য উৎপাদন করি, যে আমরা মনে করলাম আমাদের কাছে যে উপকরণ আছে সবগুলাই যদি আমরা এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা এই এতদূর পর্যন্ত উৎপাদন হবে। এখন আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন,
যে মনে থাকে না পরীক্ষা লেখার সময়। কিছু এখানে সিলেক্টেড কয়টা প্রশ্নের চিত্র থাকে, এই চিত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই অধ্যায়ে এটাই চিত্র, আর চিত্র নাই অধ্যায়ে। আচ্ছা, এই অধ্যায়ে মেবি আর ঠিক চিত্র আছে। নাই, এটাই চিত্র, এবং যত চিত্র আছে এইরকম টাইপের। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইরকম বেশি চিত্র জি। না, আপনি 7 থেকে 8টা চিত্র একটু মনে রাখার চেষ্টা করতে হবে, বা 10টা চিত্র সর্বোচ্চ একটু মনে রাখার চেষ্টা করতে হবে, 10টা। তাহলে আপনার এখানে হবে। এখানে যে সব চিত্র যে বিভিন্ন টাইপের ওইরকম না। এই চিত্রটা আপনি সুযোগ ব্যয়ে আপনি ইউজ করতে পারবেন, সুযোগ ব্যয়ে। আচ্ছা দেখেন, এটা এখানে তাহলে আমরা হ্যাঁ, খেয়াল করুন যে আপনি যদি ব্রাঞ্চে কাজ করেন, আপনি যদি ব্রাঞ্চে কাজ করেন, সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করলেন, 8 ঘন্টা কাজ করে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনি ধরুন মানে 100% কাজ করলেন, সর্বোচ্চ এফোর্ট দিয়ে 100% কাজ করলেন। এখন এফোর্ট যতই বেশি দেন, যতই সর্বোচ্চ বেশি দেন, 100% উপরে আর কিন্তু করতে পারবেন না। মানে একটা লিমিট থাকবে, আর লিমিটের উপরে কিন্তু করতে পারবেন না, লিমিটের উপর সেটা সম্ভব না। আপনার ক্ষেত্রে কাজ যেটাই করুন না কেন, ওই লিমিটের ক্ষেত্রে মানে আপনার যে সামর্থ্যটুকু, সামর্থ্যের বাইরে কাজ করা সম্ভব না। তেমনি কোনো একটা জমিতে যদি বা কোনো একটা উৎপাদনে যদি আমরা 1 লক্ষ টাকার কাঁচামাল এবং 50,000 টাকা শ্রম ব্যয় করে, 1.5 লক্ষ টাকা ব্যয় করে আমরা যদি আমরা ধরুন 1.5 লক্ষ টাকা ব্যয় করে আমরা 5 লক্ষ টাকা পরিমাণ উৎপাদন করলাম, তাহলে কখনোই কিন্তু আমরা 5 লক্ষ বাইরে আর যেতে পারবো না। 1.5 লক্ষ টাকার বেশি উৎপাদন করলে কখনোই আমরা এর বেশি যাব না। মানে বিষয়টা এরকম, হয়তো আমার এখানে একটু পেঁয়াজ লাগতেছে, মানে বুঝতে হয়তো সমস্যা হচ্ছে আপনাদের। বিষয়টা এরকম যে একটা উৎপাদনের উপকরণ হচ্ছে এত পর্যন্ত আছে। এখানে বলা আছে যে আপনি এই ও থেকে এক্স দ্রব্য পর্যন্ত যদি এক্স দ্রব্য উৎপাদন করতে চান, আপনার যে উপকরণ আছে সবগুলো উপকরণ যদি ব্যবহার করেন, তাহলে এই ওবি পর্যন্ত আপনি উৎপাদন করতে পারবেন। এর বাইরে কখনো উৎপাদন সম্ভব না। এর কম উৎপাদন হতে পারে আপনার ম্যান পাওয়ারের অবহেলা, আপনার জমিতে সার প্রয়োগ, বা আপনার কন্ট্রোলিং, সবকিছুতে আপনার কম উৎপাদন হতে পারে। সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনার কম উৎপাদন হতে পারে, কিন্তু সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমাদের সর্বোচ্চ পরিমাণ যে বিন্দু আছে, বি বিন্দু, উৎপাদন সম্ভাবনা রেখার যে বি বিন্দু আছে, এই বি পর্যন্ত, অর্থাৎ এই ও বি পর্যন্ত আপনি এক্স দ্রব্য উৎপাদন করতে পারবেন। এর বাইরে কখনো সম্ভব না। ও বি এখানে যদি একটা দ্রব্য এ আসে, সি আসে, বা এখানে যদি পি আসে, এই পি পর্যন্ত উৎপাদন সম্ভব না। সে কথা এখানে বলা আছে যে উৎপাদনের সবটাই ওয়াই দ্রব্য, এখানে দেখুন একটু খেয়াল করুন যে উৎপাদনের সবটাই ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ওয়ে পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা এক্স এবং ওয়াই দ্রব্য দুটির বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভব। মানে আমরা যদি এবি বিন্দুতে উৎপাদন করি, সরি এবি বলছি, খেয়াল করুন যে ওএক্স এবং ওয়াই দুটা দ্রব্য, এই দুটোতে যদি সবগুলো আমরা সামর্থ্য ব্যয় করি, তাহলে ওবি পর্যন্ত উৎপাদন করতে পারবো। আর এইদিকে যদি ওয়াই দ্রব্য উৎপাদন করতে চাই, তাহলে ওএ পর্যন্ত পারবো। কি কারণে এটা ওএ পর্যন্ত হলাম? এই যে কার্ভ রেখাটা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা। এই রেখা যেখানে ছেদ করবে ওইটাতেই উৎপাদন বুঝাবে যে আমরা এতদূর পর্যন্ত উৎপাদন করতে পারবো। এখন কোন কারণে আপনি মনে করছেন যে উৎপাদন কমিয়ে আনবেন, যে আমার ওয়াই দ্রব্য উৎপাদন একটু কমিয়ে আনি, কতক্ষণ কমিয়ে আনবেন? তাহলে এখানে ওয়াই দ্রব্য উৎপাদন যদি কমিয়ে আনেন, এ থেকে এন পর্যন্ত কমিয়ে আনেন, তাহলে এখানে আপনি যতটুকু কমিয়ে আনবেন, তাহলে এখানে আপনি যতটুকু উৎপাদন কমিয়ে আনবেন, ঠিক ততটুকু উৎপাদন আবার এখানে ওয়াই দ্রব্য আমাদের বেড়ে যাবে। আমাদের যে দ্রব্য উৎপাদন করব, সে দ্রব্য একটি দ্রব্যের তুলনায় আরেকটি দ্রব্য আমরা বিপরীতভাবে যতটুকু কমিয়ে আনবো, আরেকটি দ্রব্য ঠিক ততটুকু আমাদের বেড়ে যাবে।
যেমন সি বিন্দুতে ওএম পরিমাণ এক্স দ্রব্য এবং ওএন পরিমাণ ওয়াই দ্রব্য, এবং ডি বিন্দুতে ওএম পরিমাণ এক্স দ্রব্য এবং ওএন পরিমাণ এক্স দ্রব্য ও ওএন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব। আর এখানে যেটা বলা আছে যে সি বিন্দুতে, এই সি বিন্দুতে আমাদের ওএম পরিমাণ এক্স দ্রব্য, এই ওএম পরিমাণ এই সি থেকে যখন আমরা এরকম লম্ব টানবো, এদিকে যে লম্ব টানবো, তাহলে ওএম পরিমাণ আমাদের এক্স দ্রব্য, এই ওএম পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো এবং এই ওএন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো এই বিন্দুতে। তারপরে বলা আছে ডি বিন্দুতে ওএম পরিমাণ, তার মানে এই ডি বিন্দুতে যদি উৎপাদন হয় তাহলে এই ওএম 1 পরিমাণ এক্স দ্রব্য এবং ওএন 1 পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হবে, সে কথা এখানে বলা আছে। যে সি বিন্দুতে উৎপাদন ধরলে এইদিকে উৎপাদনটা, এখান থেকে এইদিকে উৎপাদন হচ্ছে এক্স দ্রব্য, আর এখান থেকে এই দ্রব্য হচ্ছে ওয়াই দ্রব্য। আর ডি বিন্দুতে যদি ধরি তাহলে উৎপাদন বেড়ে যাচ্ছে, একটা উৎপাদন কমতেছে। এটা খেয়াল করুন, এটা হচ্ছে আপনার কাছে মনে হয় জটিল একটু লাগতেছে, বিষয়টা জটিল না। আমরা সি বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখার যদি সি বিন্দুতে উৎপাদন ধরি, যে উৎপাদন যদি ধরি তাহলে আমরা ওয়াই দ্রব্য কত উৎপাদন করতে পারবো, ওএন পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো, তাই না? এত পরিমাণ উৎপাদন করতে পারবো। আর এই সি বিন্দু থেকে যদি আমরা লম্ব সরাসরি এক্স এর উপর টানি তাহলে এই ওএম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো। তা এখন কোন ক্রমে আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের ডি বিন্দুতে আসে, তাহলে এখানে এন বিন্দুতে নেমে আমাদের উৎপাদন কোথায় আসতেছে, ওয়াই দ্রব্য উৎপাদন কমে আসতেছে, এখানে এন থেকে নেমে এন ওয়ানে আসতেছে ডি বিন্দুতে যখন টানবো। আবার এখান থেকে যখন টানবো তখন ও বিন্দুর ওএক্স দ্রব্য যখন আমার সি বিন্দুতে ছিল ওএম পরিমাণ ছিল, তখন আমার বৃদ্ধি পেয়ে ওএম যাচ্ছে। তাহলে এখানে যে পরিমাণ দ্রব্য উৎপাদন এখানে যেমন কমে গেল, ডাউন হলো, ঠিক এক্স দ্রব্য এখানে তেমন আপ হলো, এখানে প্লাস পেল। মানে একটা দ্রব্য উৎপাদন যখনই কমে যাবে, আমি এই কথাই বলতে চাইছি যে একটা দ্রব্য উৎপাদন যখন কমে যাবে, আবার ঠিক সমপরিমাণ উৎপাদন কোন একটা দ্রব্যের আমাদের বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, আপনি সেটা ভাববেন যে আমার কোনটা কত দরকার। আপনার 1 কুণ্ঠ জমি আছে, এই 1 কুণ্ঠ জমিতে আপনি এট এ টাইম আপনি আলু লাগাবেন, সরিষা লাগাবেন, দুইটাই আপনার দরকার। আপনি যদি আলু লাগান, পুরা জমিতে আলু লাগালে যে আলুটা পাইতেন, এখন সরিষা যখন লাগাবেন তখন পাবেন না, অর্ধেক আলু পাবেন, অর্ধেক সরিষা পাবেন। যদি আপনি এই পুরা জমিতে না হয়ে যদি আপনি এইটুকু জমিতে যদি সরিষা লাগান, তাহলে বাদ বাকি আলু পাচ্ছেন, এইটুকু সরিষা পাচ্ছেন, তাই না? তাহলে যতটুকু উৎপাদন আলুর কমবে ততটুকু উৎপাদন সরিষার বাড়বে, অন্য দ্রব্যের বাড়বে, সরিষা বলে কথা না, অন্য দ্রব্যের বাড়বে। এইরকম যে একটা প্রোডাক্টের উৎপাদন যখন কমে যাবে, আর একটা প্রোডাক্টের উৎপাদন তখন সেখানে বাড়ানো সম্ভব। আবার সরিষা যখন আপনি আরো বৃদ্ধি করতে চান, তখন আলুর উৎপাদন এইটুকু কমে যাবে, এইটুকু পরিমাণে আলুর উৎপাদন কমে যাবে, তখন সরিষার উৎপাদন এইটুকু বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা একটু দেখে ঠান্ডা মাথায় দেখে নেবেন। তাহলে কি কি দ্রব্য উৎপাদন করা হবে এটা আমরা এই চিত্রের মাধ্যমে জানতে পারলাম। যদি এন দ্রব্য উৎপাদন কমে যায় তাহলে এন দ্রব্য উৎপাদন বাড়বে, তাহলে আমাদের কোন দ্রব্য কতটুকু দরকার সেই অনুযায়ী আমরা দ্রব্য উৎপাদন করব। আচ্ছা, তারপরে আছে কিভাবে উৎপাদন করা হবে। দ্বিতীয় প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কিভাবে উৎপাদন করা হবে। এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে সুযোগ ব্যয়, ব্যষ্টিক সমষ্টি, অর্থনীতিতে 3টি মৌলিক গুরুত্বপূর্ণ সমস্যা কি কি, তারপর চয়েস দেখলাম না, এই ধরনের এগুলোর মধ্যেই কিন্তু থাকবে। তখন আফসোস করবেন যে এগুলা আমি কেন দেখলাম না বা কেন পড়লাম না, এগুলোর মধ্যে দিবে। আচ্ছা, তো দ্বিতীয় প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কিভাবে উৎপাদন করা হবে। যেমন কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক জমি বা কম শ্রমের সাহায্য, অথবা কম জমি এবং অধিক শ্রমের সাহায্যে উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে সমাজকে স্থির করতে হয় বিভিন্ন উপকরণের কি সমন্বয় ব্যবহার করা হবে। তাহলে সুতরাং কি পদ্ধতি বা প্রযুক্তি অবলম্বন করে উৎপাদন করা হবে তা নির্ধারণ করা হলে এটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে কিভাবে উৎপাদন করা হবে, আপনি খেয়াল করুন যে বিষয়টা, যে আপনি একটা কোনো কিছু উৎপাদন করতে গেলে আপনার জমি লাগবে বা প্রযুক্তি লাগবে এবং আপনার শ্রম লাগবে।
শ্রমশক্তি লাগবে। তাহলে এখানে চিত্রে আইকিউ হচ্ছে সম উৎপাদন রেখা, আইকিউ হচ্ছে সম উৎপাদন রেখা। এই যে আইকিউ যে চিত্রটা, এটা এখন এইদিকে চলে গেছে। আইকিউ হচ্ছে সম উৎপাদন রেখা। এবং সম উৎপাদন রেখার সম উৎপাদন রেখার কোন বিন্দুতে জমি এবং বিভিন্ন শ্রমের সমন্বয়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন সম্ভব। যেমন এ বিন্দুতে ওএম পরিমাণ জমি এবং ওএন পরিমাণ শ্রম দ্বারা একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায়। তাহলে এই এ বিন্দুতে আমাদের বলা আছে এ বিন্দুতে ওএম পরিমাণ জমি, এদিকে কি জমি, এদিকে হচ্ছে কি শ্রম। ওএম পরিমাণ জমি এবং এই বিন্দুতে ওএন পরিমাণ, ঠিক এই লম্ব এখানে আসা যেটা লাগবে আর এই লম্ব এখানে আসা যেটা লাগবে, সেই বিন্দুগুলো আমরা আলোচনা করব। যে এ বিন্দুতে আমাদের ওএম পরিমাণ দ্রব্য, ওএন পরিমাণ শ্রম এবং ওএম পরিমাণ জমি যদি আমরা দ্বারা একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করা সম্ভব। আচ্ছা, তাহলে এই বিন্দুতে এই পরিমাণ শ্রম এবং এই পরিমাণ জমিতে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন সম্ভব। কিন্তু আমাদের উৎপাদন যদি বি বিন্দুতে হয়, তাহলে এখানে বলা হচ্ছে ওএম পরিমাণ, এই ওএম 1 হবে, এটা ওএম 1, কারণ এই বি বিন্দুতে লম্ব সরাসরি টানছে ওএম 1 এ আসলে লাগছে এন 1। তাহলে ওএম 1 পরিমাণ জমি এবং ওএন 1 পরিমাণ, এটা ওএন 1 হবে, 1 পরিমাণ শ্রম দ্বারা সম পরিমাণ উৎপাদন সম্ভব। মানে এখানে যে উৎপাদন আমরা করেছিলাম, শ্রম বেশি দিয়েছিলাম, জমি কম ছিল। আর এখন আমাদের শ্রম একটু কমে দিয়েছি, জমি পরিমাণ একটু বেড়ে দিয়েছি, তাহলে এখানে একই পরিমাণ উৎপাদন আমাদের সম্ভব। সে কথা বলা আছে যে একটা উপকরণ কমে দিয়ে, একটা উপাদান কমে দিয়ে আর একটা উপাদান বেড়ে দিয়ে আমরা সম পরিমাণ উৎপাদন করতে পারি। এখন সমাজকে স্থির করতে হবে আইকিউ রেখার কোন বিন্দুতে, অর্থাৎ জমি এবং শ্রমের কোন সমন্বয় ব্যবহার করে দ্রব্যটি উৎপাদন করা হবে। এটা এখন আপনাকে সমাজকে নির্ধারণ করতে হবে যে কোনটা আমাদের দেব। আমাদের যদি ম্যান পাওয়ার কম হয়, আমাদের জমি কম হয়, তাহলে শ্রম বেশি একটু দেবো, আমরা দিলে আমরা সম উৎপাদন পাবো, আগে যে উৎপাদন হয়েছিল সেই উৎপাদন পাবো। এখন আমাদের হচ্ছে ম্যান পাওয়ার যদি বেশি হয়, জমি যদি একটু কম হয়, তাহলে সেখানে আমরা ম্যান পাওয়ার বা শ্রম আমাদের সেখানে বেশি ইনভেস্ট করে আমরা বেশি লাভবান হব বা বেশি উৎপাদন করতে পারবো। আর কার জন্য উৎপাদন করা হবে? মূলত এই সমাজের মানুষদের জন্য উৎপাদন করা হবে, যারা ওই নির্দিষ্ট দ্রব্যের জন্য অভাব বোধ করে। হ্যাঁ, তো এখানে উৎপাদিত দ্রব্যের সঙ্গে কি হয় মানুষের মধ্যে বণ্টিত হবে তা নির্ধারণ করার প্রয়োজন। কারণ সাধারণ মানুষের অভাব পূরণ কেবল উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, বরং তার সুষ্ঠু বন্টনের উপর নির্ভর করে। উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং মানুষের মধ্যে এমনভাবে বন্টন হওয়া উচিত যাতে সমাজ কল্যাণ বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝতে পারি যে সমাজের জন্য কল্যাণ বৃদ্ধি পায় এবং সমাজের জন্য সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এই পরিমাণ দ্রব্য আমাদের জন্য উৎপাদন করতে হবে, বা এই পরিমাণ মানুষের জন্য, মানে যতটুকু উৎপাদন আমাদের চাহিদা আছে ঠিক ততটুকু আমাদের উৎপাদন করা দরকার। এর বেশি উৎপাদন করার দরকার না, যেটা আমাদের অপচয় হবে বা যেটা আমাদের ক্ষতি সম্মুখীন হবে, এই পরিমাণ আমাদের উৎপাদন করা সম্ভব না, করা ঠিক না। তো এটা হচ্ছে অর্থনৈতিক 3টি সমস্যা, অবশ্যই আপনাদের দেখতে হবে, 2-3 বার পড়লে এটা আপনার এমনি মনে থাকার কথা। আপনি সবসময় অর্থনীতিটাকে নিজের ভাষায়, নিজের সহজ শব্দগুলো আপনি চয়েস করবেন, জটিল শব্দগুলো এখানে চয়েস করা যাবে না, করলে আপনি তখন বিরক্ত আসবে। আদর্শিক বা ইতিবাচক গত বছর এসেছিল, এটা দেখবো না আমরা, এটা গত বছর এসেছিল। হোয়াট ইজ ইকোনমিক রিসোর্স, এটাও গত বছর এসেছিল। উৎপাদনের উপকরণ সমূহ কি কি আলোচনা করুন। আর এখানে আছে অর্থনীতির সম্পদ আলোচনা করুন। তো অর্থনীতির সম্পদ কি কি, এই বিষয়টা এখানে আসছিল যে অর্থনীতিতে সম্পদ সেই উপাদানগুলি বোঝায় যা দ্বারা পরিষেবাগুলি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন জমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা।
তাহলে এখানে উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি, এই বিষয়ে এইরকম একটা আসলে প্রশ্ন আসছিল গত বছরে। এটা আসলে এই প্রশ্ন আসলে এই প্রশ্ন ঠিক, হ্যাঁ, কিন্তু একটু সরাসরি দেয়নি অর্থনৈতিক সম্পদ কি, সম্পদের আলোচনা করে এরকম আসেনি। আপনি এখানে যেটা এসেছিল এরকম ভাবে উম, উৎপাদনের উপাদানগুলি আলোচনা করুন। উৎপাদনের উপাদানগুলো কি কি? উৎপাদনের উপাদান হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বা উদ্যোক্তা। ভূমি, শ্রম, মূলধন, ভূমি, জমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা। হ্যাঁ, এই চারটি হচ্ছে কি? তাহলে উৎপাদনে ব্যবহৃত যে উপাদান সমূহ সেগুলা। এই উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহ নিম্ন আলোচনা করা হলো। এখন এই জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে। প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন এবং উদ্যোক্তা। আচ্ছা, তো আমরা অর্থনীতিতে যখন আমরা উৎপাদনের উপাদান সময় দেখব, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি হচ্ছে আমাদের উপাদান। এই চারটির ব্যাখ্যা আমরা এইভাবে যে ভূমি, অর্থনীতির সম্পদ চার প্রকার: প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন এবং উদ্যোক্তা। এই চারটি এখানে আলোচনা করা হয়েছে, এটা দেখবেন একটু। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ দেখুন লেখা আছে, এটা দেখলে পাবেন। আর এখানে আপনার সাইড দিয়ে লিখে রাখবেন যে আমাদের যে সেই উৎপাদনের উপকরণগুলো কি কি, বা আলোচনা করুন এরকম। তাহলে পরবর্তীতে আপনার আর এটা নিয়ে খটকা হবে না। প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলি এমন সম্পদ যা প্রকৃতিতে পাওয়া যায় এবং পণ্য ও পরিষেবা উৎপাদনে ব্যবহৃত হয়। প্রাকৃতিক সম্পদের উদাহরণগুলির মধ্যে রয়েছে ভূমি, ভূমি, জল, খনিজ, বন, তেল ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। শ্রম, একটি পণ্য বা পরিষেবা উৎপাদনের জন্য মানুষের ব্যবহৃত শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে। আচ্ছা, মূলধন হচ্ছে একটি পণ্য বা পরিষেবা উৎপাদনের জন্য ব্যবহৃত সরঞ্জাম বা উপকরণ এবং অবকাঠামোকে বোঝায়। মূলধনের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, ভবন, পরিবহন ব্যবস্থা এবং প্রযুক্তি ইত্যাদি। উদ্যোক্তা, এটি মানুষের চাহিদা এবং চাহিদা পূরণ করে এমন পণ্য পরিষেবা তৈরি করার জন্য অর্থনৈতিক সংস্থানগুলি সংগঠিত। মোট কথা আমরা ব্যবস্থাপনা, এই উদ্যোক্তাকে ব্যবস্থাপনা যদি বলি আমরা, যে একজন ব্যবস্থাপনা ডিলিং করে বিভিন্ন পার্টিদের সাথে বা বিভিন্ন পক্ষের সাথে ডিলিং করে। এই যে উদ্যোক্তারা হচ্ছে, আগে ছিল কি সংগঠন নামে ছিল, আগে ছিল সংগঠন। তো এইরকম আমাদের উদ্যোক্তা থাকতে হবে। এটা হচ্ছে উৎপাদনের উপাদান সমূহ আর কি। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলি হচ্ছে আমাদের উপাদান সমূহ। আচ্ছা, মূলধনকে উপাদানের ফ্যাক্টর হিসেবে ব্যাখ্যা করে। এই ফ্যাক্টর গত বর্ষে এসেছিল। মানব সম্পদ এবং উদ্যোক্তা কি, এটা সম্বন্ধে আমাদের জানতে চেয়েছে। মানব সম্পদ বলতে বুঝি আমাদের ম্যান পাওয়ার, যে জনশক্তি যেটা আছে, এটা হচ্ছে আমাদের কাছে মানব সম্পদ। আর উদ্যোক্তা হচ্ছে একটা নতুন ব্যবসা করার জন্য যে বিভিন্ন রকম প্ল্যান, পরিকল্পনা, সাইট দর্শন এবং বিভিন্ন রকম কার্যক্রমগুলো করে, সেটা হচ্ছে, তাকে বলি আমরা কি, উদ্যোক্তা। আচ্ছা, 9টা 4 বেজে গেছে। আর এখানে একটু ধীরে সুস্থে আমাদের আগাইতে হবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সামনের দিন ভাই আপনাদের এরপরে যে ক্লাসটা আছে, আজকে আর দেখাবো না। আমি আগামীকাল ইনশাল্লাহ দেখাবো। আজকে মনে হয় একবার খারাপ লাগছে, সেকেন্ড পার্টটা মনে হয় করাতে পারবো না। আহ, আগামীকাল দেখাবো ইনশাল্লাহ। আর এটা আলোচনা করবো এই অধ্যায়, এই চিত্রগুলো, এই অধ্যায়ে বিস্তার। জি, ঠিক আছে। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।